SAS SRS প্রথম পর্ব পরীক্ষা 2021 নিরীক্ষা হিসাব বিধি ও পদ্ধতি বেসামরিক ব্যবহারিক বিষয়ের 2 নং প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2 ক পারফরম্যান্স অডিট পরিকল্পনায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে? পারফরম্যান্স অডিট পরিকল্পনায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে? আমরা অডিট পরিকল্পনার সংজ্ঞা দিয়ে এই প্রশ্নের উত্তর শুরু করছি। অডিট পরিকল্পনা একটি পারফরম্যান্স অডিট কর্মসূচিকে কার্যকর করতে হলে এটি সম্পূর্ণরূপে পরিকল্পিত হওয়া প্রয়োজন। পরিকল্পনা প্রণয়ন হচ্ছে সেই প্রক্রিয়া যার দ্বারা সম্ভাব্য পারফরম্যান্স কিংবা ভ্যালু ফর মানি অনুসন্ধানের ক্ষেত্র সমূহ চিহ্নিত অগ্রাধিকার ক্রম অনুযায়ী বিন্যস্ত ও নির্বাচন করে একটি কর্মসূচির অন্তর্ভুক্ত করা যায়। পারফরম্যান্স অডিট পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয়সমূহ হল প্রজেক্ট বা প্রতিষ্ঠান শনাক্তকরণ। পরিকল্পনায় প্রথমেই যে প্রকল্প কিংবা প্রতিষ্ঠান নিরীক্ষা করা হবে তা নির্দিষ্ট করতে হবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সর্বাধিক নজর দিতে হবে। নিরীক্ষার উদ্দেশ্যাবলী পরিকল্পনা পর্যায়ে স্থির করে নিতে হবে। প্রতিষ্ঠানটি 3E অর্জনে কতটুকু সফল হয়েছে তা নিরীক্ষার মূল উদ্দেশ্য। গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড এবং অডিট কোড বিধান অনুসরণ। পরিকল্পনা প্রণয়নের সময়ে গভর্নমেন্ট অডিটিং স্ট্যান্ডার্ড এবং অডিট কোডের বিধান অনুসরণ নিশ্চিতকরণ করতে হবে। নিরীক্ষার আওতা এবং সীমাবদ্ধতা। নিরীক্ষার কাঠামো, সীমারেখা, সীমানা, বিষয় এবং প্রকৃতি হলো নিরীক্ষার আওতা। নিরীক্ষার আওতা নির্ধারণের 3টি নীতি রয়েছে: ম্যান্ডেটের প্রাসঙ্গিকতা, তাৎপর্যপূর্ণ বিষয়াদি, নিরীক্ষার যোগ্যতা। 5 নম্বর হলো ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিতকরণ। একটি ভালো নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করতে হলে এর পূর্ব শর্ত হলো যে সকল ক্ষেত্রসমূহ ঝুঁকিপূর্ণ তা পরিকল্পনা পর্যায়ে চিহ্নিত করে অডিট পরিচালনা করার সময় তা পূর্ণ প্রয়োগ ঘটানো। 6 শৃঙ্খলা নিশ্চিতকরণ। শৃঙ্খলা যেন কোনো অবস্থাতে বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিকল্পনা ও কাজের স্পষ্ট দলীয়করণের মাধ্যমে সামঞ্জস্যতা ও কাজের শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, যা মান পর্যালোচনার প্রক্রিয়ায় সুবিধা প্রদান করবে। নিরীক্ষা নির্ণায়ক ও এদের উৎস। নিরীক্ষার অবশ্যই যথার্থ নির্ণয় কিংবা পারফরমেন্স পরিমাপ থাকতে হবে, যা নিরীক্ষাকে গুরুত্বের সাথে তুলে ধরবে এবং মন্তব্য প্রণয়নে ভিত্তি প্রদান করবে। তাই পরিকল্পনা পর্যায়ে নিরীক্ষা নির্ণায়ক করা হলে নিরীক্ষা কার্য ভালোভাবে সম্পাদন করা যায়। উৎসসমূহ হলো সংস্থার দলিলকরণ প্রক্রিয়া এবং নথি, প্রতিবেদন ও সমীক্ষা, জরিপ পরিচালনা, প্রকল্প স্থান পরিদর্শন, সংস্থার কর্মকর্তা এবং অপর বিশেষজ্ঞগণের সাক্ষাৎকার। নিরীক্ষা পন্থা ও পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে নিরীক্ষকগণ কর্তৃক প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের ব্যবহৃত কৌশল। 9 দক্ষ জনবল। যে প্রতিষ্ঠান বা প্রজেক্ট পরিচালনা করা হবে তার জন্য দক্ষ জনবল পরিকল্পনা পর্যায়ে স্থির করলে অডিট সঠিকভাবে সম্পাদনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। একই দলের সকল সদস্য দক্ষ না হলেও অন্য সদস্যের দ্বারা অদক্ষ সদস্যকে সর্বাত্মক গাইডলাইন প্রদান করতে হবে। প্রাক্কলিত ব্যয়। 10 হচ্ছে প্রাক্কলিত ব্যয়। পরিকল্পনা পর্যায়ে অডিট সম্পাদন ব্যয় কত হতে পারে তার একটি উত্তম ধারণা পাওয়া যায়। প্রধান মাইলফলক এবং নিয়ন্ত্রণ ক্ষেত্র সমূহ। পরিকল্পনা পর্যায়ে প্রধান মাইলফলক এবং নিয়ন্ত্রণ ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনা করতে হবে যেন একটি ফলপ্রসূ অডিট প্রতিবেদন প্রণয়ন করা যায়। প্রাথমিক জরিপ। সম্ভাবনাপূর্ণ নিরীক্ষা এলাকা সম্পর্কে সুষ্ঠু ধারণা লাভের প্রথম পর্যায় হচ্ছে প্রাথমিক সমীক্ষা। এর মাধ্যমে আরও বিস্তারিত পরীক্ষণ যুক্তিযুক্ত কিনা এবং আরও অগ্রসর হওয়া প্রয়োজন কিনা স্থির করা যায়। 5C অ্যানালাইসিস।
ক্রাইটেরিয়া, কন্ডিশন, কজ, কনসিকোয়েন্সেস, কনক্লুশন হলো 5C। এই 5টি সি এর কথা মনে রেখে পারফরমেন্স অডিট এর অবজারভেশন দাঁড় করাতে হবে। অডিট ডিজাইন ম্যাট্রিক্স পরিকল্পনার অতীব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে অডিট ডিজাইন ম্যাট্রিক্স বিবেচিত। অডিট ডিজাইন ম্যাট্রিক্স হলো একটি অডিট কাঠামো বা অডিট কিভাবে তা পরিচালিত করবে তা হলো অডিট ডিজাইন ম্যাট্রিক্স। অডিট ডিজাইন ম্যাট্রিক্স একটি টুল হিসাবে নিরীক্ষা পরিকল্পনা পর্যায়ে ব্যবহৃত হয়। অনুচ্ছেদ নং, আমরা এখন রেফারেন্স নিয়ে কথা বলবো। অনুচ্ছেদ নং 3-18 হতে 3-31, পৃষ্ঠা নং 32 থেকে 35, পারফরমেন্স অডিট ম্যানুয়াল। নিরীক্ষা পরিকল্পনা। নিরীক্ষা পরিকল্পনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এখন 34 পৃষ্ঠায় যে বর্ণনা রয়েছে তা স্ক্রিনে প্রদর্শন করতেছি। তাছাড়াও এ সম্পর্কিত আলোচনা রয়েছে ভূমিকা 1 থেকে 6, অধ্যায় 3, পরিকল্পনা প্রণয়ন, পৃষ্ঠা নং হচ্ছে 21, সিভিল অডিট ম্যানুয়াল। পরিকল্পনা প্রণয়ন, অধ্যায় 3, সিভিল অডিট ম্যানুয়াল, 21 পৃষ্ঠা। এখন আমরা 2-এর খ নিয়ে আলোচনা করব। 2-এর খ প্রশ্ন হচ্ছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম রোধকল্পে নিরীক্ষার ভূমিকা বর্ণনা করুন। প্রশ্নটি আবারও বলছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম রোধকল্পে নিরীক্ষার ভূমিকা বর্ণনা করুন। আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংজ্ঞা নিয়ে প্রথম আলোচনা করব। যে সকল প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে, সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, এই সকল প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। বাজেটের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের উপর নির্ভরশীল হতে পারে, আবার নাও হতে পারে। শর্ত সাপেক্ষে কিছু প্রতিষ্ঠানের পেনশন সুবিধা রয়েছে। আনুতোষিক সুবিধা সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমান, যেমন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পাবলিক বিশ্ববিদ্যালয় ইত্যাদি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধকল্পে নিরীক্ষার ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। আর্থিক বিধিবিধান অনুসরণ। 1 হচ্ছে আর্থিক বিধিবিধান অনুসরণ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে সকল পণ্য উৎপাদন, আমদানি কিংবা রপ্তানি করে, অর্থাৎ আর্থিক হিসাব, উপযোজন হিসাব এবং বাণিজ্যিক হিসাব, তার আর্থিক লেনদেন বিধি বহির্ভূতভাবে করা হয়েছে কিনা তা নিরীক্ষার মাধ্যমে উদ্ঘাটিত হয়, তাই আর্থিক অনিয়ম রোধ করা সম্ভব হয়। বিনিয়োগকৃত অর্থের সদ্ব্যবহার। সরকার যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনগণের অর্থ বিনিয়োগ করে, সেই অর্থের মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে নাকি ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে তা অডিটের মাধ্যমে বের হয়ে আসে। সংসদকে অবহিতকরণ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অডিট দল যে নিরীক্ষা পরিচালনা করে তার লিখিত প্রতিবেদন
পিএসসি কমিটির মাধ্যমে সংসদে উপস্থাপিত হয়, তাই সাধারণ জনগণ পর্যন্ত সঠিক তথ্যাদি অডিটের মাধ্যমে পৌঁছানো সম্ভব। মনস্তাত্ত্বিক চাপ। নিরীক্ষার মাধ্যমে আর্থিক দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটন করে নিরীক্ষার মাধ্যমে আর্থিক দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটিত হয় তাই নয়, অডিট অফিসের অস্তিত্ব অনেক সময় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি হ্রাস করার ক্ষেত্রে একটি নিবারক ভূমিকা পালন করে। নিরীক্ষা রয়েছে এই ধারণা দুর্নীতি রোগে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে, ফলে অনেকে দুর্নীতি থেকে নিবৃত্ত থাকতে সচেষ্ট হয়। সকল নথিপত্র নিরীক্ষা বা পর্যালোচনা করার অবাধ অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 128-এর 1 অনুচ্ছেদ এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এডিশনাল ফাংশন অ্যাক্ট 1974 মোতাবেক সিএজি নিরীক্ষার প্রয়োজনে সকল প্রকার রেকর্ডপত্র, হিসাব বই, বাউচার, দলিলপত্রাদি কিংবা অন্যান্য আইটেম পরীক্ষা করা অবাধ অধিকার প্রাপ্ত হয়েছেন, যার ফলে আর্থিক দুর্নীতি হ্রাস পায়। যন্ত্রপাতি ও সম্পত্তি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারের অর্থ দ্বারা ক্রয়কৃত যন্ত্রপাতি এবং সম্পত্তি সঠিকভাবে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়েছে কিনা এবং বাড়ার অর্থ সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা অডিট টিম পরীক্ষা করে থাকেন, তাই সরকারের অর্থে অপচয় রোধ হয়। মঞ্জুরির মাধ্যমে ব্যয়। মঞ্জুরিকৃত অর্থের অতিরিক্ত কোনো অবস্থাতেই অনিবার্য দায় ব্যতীত ব্যয় করা যায় না। অতিরিক্ত ব্যয় করতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়, যা অডিট পরিচালনা করার সময় যাচাই করা হয়। অভ্যন্তরীণ অডিট। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট বর্তমান না হলে কেন বিদ্যমান নয়, এই বিষয়গুলো অডিট দল কর্তৃক পর্যালোচিত হয়। অভ্যন্তরীণ অডিটে কোনো অনিয়ম পরিলক্ষিত না হলে কেন তা পরিলক্ষিত হয়নি তার জবাবদিহিতা করতে হয়, তাই অভ্যন্তরীণ অডিট বেশ শক্তিশালী হয়ে ওঠে। ফলশ্রুতিতে অনিয়ম অনেকাংশে হ্রাস পায়। পণ্য নিলামে বিক্রয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো পণ্য বিক্রয় করা হলে তা পিপিআর 2008 অনুসরণে করা হয়েছে নাকি পণ্য নিলামে বিক্রয়ে পিপিআর 2008 অনুসরণ করা হয়নি তার ডকুমেন্টস পর্যালোচনা করে। তাছাড়াও বিক্রয়কৃত অর্থ বাজার মূল্যের চেয়ে কম মূল্য নির্ধারণ করে অর্থ আত্মসাৎ করা হয়েছে কিনা এবং চালানের মাধ্যমে সরকারি অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে কিনা তা অডিটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয়। অনুসরণ কার্যক্রম। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কিংবা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক প্রদত্ত সুপারিশ বা মন্তব্য নিরীক্ষাধীন প্রতিষ্ঠান বাস্তবায়নে করেছে কিনা এবং করলে তা কতদূর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, অডিট টিম তা নির্ণয় করে থাকে। তাছাড়া পূর্ববর্তী নিরীক্ষা দল যে সকল সুপারিশ করেছে সে সকল সুপারিশ কতটা বাস্তবায়ন হয়েছে তাও অডিট টিম কর্তৃক পর্যালোচিত হয়। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে আর্থিক অনিয়ম রোধকল্পে নিরীক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক অনিয়ম রোধকল্পে নিরীক্ষার ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে প্যারা 766 থেকে 779 ও 781 এবং 782, চ্যাপ্টার 36 অডিট ম্যানুয়াল। তাছাড়াও এ সম্পর্কিত আলোচনা রয়েছে অনুচ্ছেদ নং 5-এর উপঅনুচ্ছেদ নং 1 এবং 2 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এডিশনাল ফাংশন অ্যাক্ট 1974, অন্যান্য সংবিধি থেকে উদ্ধৃত সমূহ, পৃষ্ঠা 30, অডিট কোড।
তাছাড়াও বিধিবদ্ধ নিরীক্ষার কোম্পানি আইনের বিধিবদ্ধ নিরীক্ষা অংশের ধারা 144-এ এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা রয়েছে। এতক্ষণ আমরা SSSRS প্রথম পর্ব পরীক্ষা 2021-এর নিরীক্ষা ও হিসাব বিধি পদ্ধতি বেসামরিক ব্যবহারিক বিষয়ের 2 নং প্রশ্নের ক এবং ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে অর্থাৎ তৃতীয় লেকচারে আমরা 3 নং প্রশ্নের ক এবং ক্ষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। 3 নং প্রশ্নের ক হচ্ছে উপযোজন হিসাব যথাসময়ে প্রণয়নকল্পে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের দায়িত্ব ও কর্তব্য, এবং খ হচ্ছে উপযোজন হিসাব নিরীক্ষার ক্ষেত্রে অডিটরের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন। এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে তৃতীয় লেকচারে আলোচনা করা হবে। যদি এই দ্বিতীয় লেকচারটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমি আমার পরিশ্রম সার্থক বলে মনে করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার পরিচিত নিরীক্ষা ও হিসাববিধি পদ্ধতি বেসামরিক ব্যবহারিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে কামরুল ইসলাম 59 নামে। এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কামরুল ইসলাম 59 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।